ডাক্তার নাহিদ কেবিন থেকে বের হতেই তার নাকের সামনে সজীব একটা রুমাল চেপে ধরে। ডাক্তার নাহিদ রুমালটা নাকের সামনে ধরার সাথে সাথেই সেন্সলেস হয়ে পড়ে যায়। মায়া, রুষা, মিতু, নিধি এসে একটা মাংকি টুপি ডাক্তার নাহিদের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর তাকে চাদরে মুড়িয়ে সবাই মিলে স্টোর রুমের কাছে যায়। সবাই যার যার মুখ থেকে ঢেকে রাখা চাদর সরিয়ে স্টোর রুমের চেয়ারে বসিয়ে ডাক্তার নাহিদকে বাঁধে। কিছুক্ষণ পর ডাক্তার নাহিদের জ্ঞান ফেরে। সে মিটমিট করে চোখ মেলে চেয়ে দেখে সামনে মায়া, রুষা, মিতু, নিধি আর সজীব দাঁড়িয়ে আছে। রুষা এক গ্লাস পানি ডাক্তার নাহিদের মুখের উপর ছুঁড়ে মারে। সজীব যে ডাক্তার নাহিদের চুলের মুঠি টেনে ধরে। মায়া ইঞ্জেকশন দিয়ে সামনে আগাচ্ছে। মিতু ও নিধি বেঁধে রাখা ডাক্তার নাহিদের দুপাশে দাঁড়িয়ে আছে। ডাক্তার নাহিদ, প্লিজ ছেড়ে দাও আমায়। মায়ার দিকে তাকিয়ে দেখে বলে, ওটা কিসের ইঞ্জেকশন? রুষা বলে, পাগলের। ডাক্তার নাহিদ ভয়ে আমতা আমতা করে। ডাক্তার নাহিদ বলে, না, আমায় ছেড়ে দাও, তোমরা কত ভালো, তাহলে এমনটা কেন করছো? মায়া এসে রুষার হাতে ইঞ্জেকশনটা দেয়। রুষা বলে, সব সত্যি কথা বলবেন, নইলে এই পাগলের ইঞ্জেকশনটা আপনাকে দিয়ে দেব। ডাক্তার নাহিদ ভ্যাবাচাকা খেয়ে যায়। ডাক্তার নাহিদ বলে, সত্যি? কিসের সত্যি? সজীব ডাক্তার নাহিদের চুলের মুষ্টি ধরে এক টান দেয়। সজীব বলে, ন্যাকামো হচ্ছে, চুপচাপ আমাদের কথা শোনেন, নইলে। ডাক্তার নাহিদ বলে, নইলে কি? তোমরা আমার সাথে এমন কেন করছো? আমি কিন্তু এবার চিৎকার করে দেব। সজীব ডাক্তার নাহিদের মুখটা চেপে ধরে। সজীব বলে, চিৎকার দেবেন? তার আগেই আপনাকে আমরা পাগলা গারদে পাঠাবো। কি রে রুষা, দাঁড়িয়ে কি দেখছিস? দিয়ে দে ইঞ্জেকশনটা। রুষা বলে, হ্যাঁ দিচ্ছি। সজীব ডাক্তার নাহিদের মুখটা ছেড়ে দেয়। ডাক্তার নাহিদ বলে, এমনটা করো না তোমরা, বলো কি সত্যি বলতে হবে। রুষা বলে, এই তো পথে এসেছেন, এখন বলেন দেখি শ্যামলী বসুর নকল ফাইলটা কে বানিয়েছিল? ডাক্তার নাহিদ বলে, আমি জানি না, যা করেছে ডাক্তার মায়ের করেছে, সে তো তার শাস্তি পাচ্ছে, তাহলে আমার সাথে কেন তোমরা এরকম করছো? মায়া গিয়ে ডাক্তার নাহিদকে একটা চড় বসিয়ে দেয়। ঠাস। মায়া বলে, ডাক্তার মাহির স্যার কিছু করেনি, যা করেছেন আপনি করেছেন। ডাক্তার নাহিদ বলে, কি প্রমাণ আছে তোমার কাছে যে আমি করেছি? মায়া ডাক্তার নাহিদের মুখের উপর ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টটা ছুঁড়ে মারে। মায়া বলে, এই রিপোর্টটা দেখেছেন? সেই নকল ফাইলের হাতের ছাপ আপনার সাথে ম্যাচ করেছে। ফাইলটা আপনারই তৈরি। ডাক্তার নাহিদ ভয়ে ভয়ে তাকায়। ডাক্তার নাহিদ বলে, না মানে? রুষা বলে, না মানে এইসব কি? যা বলার পরিষ্কার করে বলুন, আপনি এইসব কেন করেছেন? ডাক্তার নাহিদ সব খুলে বলে যে তার মূল উদ্দেশ্য ছিল হসপিটালের সুনাম নষ্ট করা, ডাক্তার মায়েরকে বিপদে ফেলা বা শ্যামলী বসুকে মেরে ফেলা না। ডাক্তার নাহিদের বলা কথাগুলো নিধি রেকর্ড করে আর মিতু ভিডিও করে রাখে। তারপর মায়া ও তার বন্ধুরা ডাক্তার নাহিদকে টানতে টানতে থানায় নিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেয়। প্রমাণসহ মায়েরকে ছেড়ে দেওয়া হয়। মায়েরকে লকআপ থেকে বের করে ডাক্তার নাহিদকে লকআপের ভেতরে ঢুকানো হয়। সবাই খুব খুশি হয় মায়েরকে বাইরে দেখে। মায়ের মায়ার ফ্রেন্ডের ধন্যবাদ জানিয়ে মায়ার সামনে এসে দাঁড়ায়। মায়ের বলে, মায়া, তোমাকে আমি। মায়ের কিছু বলতে চাচ্ছিল, মায়াকে হঠাৎ কোথা থেকে যেন স্নিগ্ধা চলে আসে। মায়েরকে স্নিগ্ধা জড়িয়ে ধরেই হাউ মাউ করে কেঁদে দেয়। স্নিগ্ধা বলে, জান, তোমাকে এখানে থাকতে হবে না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। মায়া এমন দৃশ্য চোখের সামনে দেখে সেই মুহূর্তেই দৌড়ে থানার বাইরে চলে আসে। মায়া চলে যাওয়ার পর মায়ের স্নিগ্ধাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। মায়ের বলে, চলে যাও স্নিগ্ধা, তোমার নাটক আমি আর দেখতে পারছি না। স্নিগ্ধা বলে, নাটক? আমার কষ্টটাকে তোমার নাটক মনে হয়? মায়ের বলে, কিসের কষ্ট তোমার? কাল সারাদিনে একবারও দেখতে এসেছো আমাকে, আজ এসে আবার তোমার এই মিথ্যা নাটক দেখাচ্ছ। স্নিগ্ধা বলে, বিশ্বাস করো মায়ের, কাল আমার কি হয়েছিল আমি নিজেই মনে করতে পারছি না। ঘুমিয়েছিলাম, উঠে শুনি পুরো একদিন বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছি। মায়ের বলে, আবার নাটক? দেখো স্নিগ্ধা, অনেক হয়েছে, আর না, এবার তোমার এই নাটক থেকে আমাকে মুক্তি দাও। মায়ের কথাটি বলে স্নিগ্ধাকে এড়িয়ে চলে যায়। থানার বাইরে গিয়ে দেখে মায়া রাস্তার একপাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। মায়ের কান ধরে হাঁটু নুইয়ে মায়ার পিছনে বসে পড়ে। মায়াকে ডাকে। মায়ের বলে, মায়া। মায়া পিছনে ফিরে অবাক হয়ে যায়। মায়া কি তাহলে স্বপ্ন দেখছে? মায়া চোখ দুটো হাত দিয়ে ভালোভাবে ডলতে ডলতে মায়ের দিকে তাকায়। না, এ তো সত্যি। মায়ের বলে, সরি মায়া,
মায়া মাহিরের এমন কাণ্ডে অবাক হয়ে যায়। মায়া সামনে বসে মাহিরের কান ধরে রাখা হাত দুটি নামিয়ে দেয়, তারপর মাহিরকে উঠিয়ে দাঁড় করায়। মায়া ছলছল চোখ দিয়ে মাহিরের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, মায়া বলে, এটা আপনি কি করছেন? তখন মাহির মায়ার গলাটা দু হাতের মুঠোয় আঁকড়ে ধরে। মাহির বলে, আমি খুব খারাপ তাই না? মায়া বলে, আপনি এভাবে কেন বলছেন? মাহির বলে, খুব কষ্ট দিই তোমাকে আমি। মায়া বলে, না। মাহির বলে, আজ কিছু কথা বলবো, শুনবে? মায়া বলে, হুম। মাহির বলে, তোমাকে? মায়া বলে, কি? মাহির বলে, তোমাকে আমি ভালোবাসি। কথাটা বলেই মাহির থেমে যায়। মায়ার গলাটা ছেড়ে দিয়ে মায়ার থেকে একটু দূরে সরে দাঁড়িয়ে তারপর আবার এক নিঃশ্বাসে বলতে শুরু করে। মাহির বলে, ভালোবাসি তোমায়, সেই প্রথম দিন থেকেই, যেদিন বিয়ের পর তোমার ওই মুখটা দেখেছিলাম। বিশ্বাস করো মায়া, তুমি ছাড়া আর কাউকে নিয়ে কখনো আমি ভাবিনি, আর কাউকে এতটা ভালোবাসিনি। আমার মন শুধু তোমাকেই চেয়েছে। আমি জানি না কিভাবে আমাদের মাঝে এত ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো। আমি এটাও জানি না তুমি আমাকে এখন আর বিশ্বাস করবে কিনা। তবে বিশ্বাস করো, সত্যি বলছি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। মায়া চুপ করে মাহিরের কথাগুলো শুনছে, কোনো কথা না বলে। মাহির মায়ার কাছে এসে মায়াকে ঝাঁকিয়ে জানতে চায়। মাহির বলে, এভাবে চুপ করে থেকো না, কিছু তো বলো মায়া, তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? মায়া এক ঝটকায় মাহিরের বুকে ঝাঁপিয়ে পড়ে, কান্না জুড়ে দেয়। কান্না জড়িত কণ্ঠে মাথাটা হালকা ঝাঁকিয়ে বলে, মায়া বলে, হুম, আমি বিশ্বাস করি। আপনাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আপনি শুধুই আমার, আর আমাকেই ভালোবাসেন। আপনার মতো এতটা ভালোবাসা আমাকে কেউ দিতে পারবে না। এতগুলো দিন অপেক্ষা করেছি আপনার মুখে এই কথাটা শোনার জন্য। আপনি কি বোঝেন না আমার কষ্ট হয়? মাহির আর মায়ার পেছনে বেশ খানিকটা দূরে মায়ার ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে, সাথে স্নিগ্ধা রেগে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে দেখছে মায়া আর মাহিরকে। মায়ার ফ্রেন্ডরা একে অপরের দিকে তাকাচ্ছে আর বলাবলি করছে। সজীব বলে, এটা কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিতু বলে, আমিও না। তোরা জানিস ডাক্তার মাহির স্যারের সাথে আমাদের মায়ার সম্পর্ক কতদিনের? নিধি বলে, হেব্বি জিনিস আমাদের মায়া, ডুবে ডুবে জল খায়, অথচ আমরা কিছু জানলামই না। শুধু পাট নেই, মাহির স্যার ভালো না, মাহির স্যার ভালো না। রুষা বলে, আহা, থামবি তোরা? নিধি বলে, এই থামবো কি রে? ফ্রেন্ড হিসেবে আমাদের কি জানার অধিকার নেই? মায়ের একটা রিক্সা ডেকে মায়াকে নিয়ে রিক্সায় উঠে চলে যায়। মায়ার ফ্রেন্ডরা হাঁ হয়ে আছে। তাদের পাশ কেটে রিক্সাটা চলে যায়, কিন্তু মাহির তাদের দেখেই না। রিকশায় বসে মায়ার হাতের আঙুলে নিজের হাতের আঙুলগুলো চেপে রেখে মায়াকে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে মাহির। এত কাছ থেকে মায়ার সিল্কি চুলের গন্ধ মাহিরকে আরও মাতাল করে তুলছে। মাহির মায়ার চুলে নাক ডুবিয়ে মায়াকে পরম আদর মাখা কণ্ঠে ডাকে, মাহির, মায়া, মায়া বলুন। মাহির, স্নিগ্ধা, ওই ছবিগুলো। মায়া, প্লিজ আপনি আর কখনো আমার সামনে স্নিগ্ধা ম্যামের কথা বলবেন না। আমার ভালো লাগে না আপনার মুখে ওই নামটা শুনতে। কথাটা মাহিরের মুখের দিকে তাকিয়ে বলে মায়া। মাহির, আমার কথাটা তো শুনবে। আসলে সেদিন মায়া, কিচ্ছু শুনতে চায় না আমি। আপনি যে আমার হয়েছেন এতেই আমি খুশি। মাহির বলে, তবুও। মায়া বলে, বললাম তো শুনবো না। রিকশা এসে মাহিরের বাড়ির সামনে থামে। মাহিরের বাবা মা মাহিরকে দেখে খুব খুশি হয়। ওদিকে রুমা মীরাকে নিয়ে কিছু রিপোর্ট হাতে হসপিটাল থেকে বের হচ্ছে। রুমা বলে, আমার মনে হয় মায়াকে কথাটা জানানো উচিত। মীরা বলে, না রুমা, তার আর দরকার নেই। আমার মেয়েটাকে কিছু জানিয়ে টেনশনে ফেলতে চায় না। আমার যা হয় হবে, মেয়েটা ওখানে সুখে থাকুক। রুমা বলে, কিন্তু মীরা, তুই মায়াকে কিছু বলবি না? পরে যদি জানতে পারে কতটা কষ্ট পাবে জানিস? মীরা বলে, ভাগ্যের সাথে আমি আপোস করে নিয়েছি। এই জীবনে উনিই যখন নেই, তখন আর বেঁচে থেকে কী লাভ? শুধু মেয়েটাকে নিয়ে চিন্তা ছিল। আজ ওর বিয়ে হয়েছে, স্বামী সংসার নিয়ে সুখে থাকুক, আমার দায়িত্ব শেষ। এখন আমি শান্তিতে মরতেও পারবো। শুধু একটাবার জীবনের এই শেষ সময়টাতে উনাকে দেখার খুব ইচ্ছা হচ্ছে। জানি না কখনো সেটা সম্ভব হবে কি না, তবুও চাইবো উনি সব সময় ভালো থাকুক। রুমা বলে, এতই যখন ভালোবাসিস একটাবার তো ফিরে গিয়ে দেখতে পারতি। হতেও পারে সে তোকে ভালোবাসে।
মীরা বলে, বাসে না রুমা, সে কখনোই আমাকে ভালোবাসেনি, পরনারীতে আসক্ত ছিল সে। তবুও সব কিছু মেনে নিয়ে আমি তার সাথে সংসারে পড়েছিলাম, দিন শেষে একটাবার তার মুখটা দেখব বলে, তার মুখে ভালোবাসি কথাটা শুনবো বলে ভিক্ষা চেয়েছিলাম, প্লিজ আমাকে আপনার সাথে থাকতে দিন। কিন্তু দিল না, তাড়িয়ে দিল সে আমাকে। তবুও আমি তো তাকেই চেয়েছিলাম। মা রাইসুল আর রাইসা পার্টির দিন বাড়িতে ছিল না, আমি পরে আর তাদের সাথে যোগাযোগও রাখতে পারিনি। লজ্জায় ঘৃণায় আমার ভেতরটা খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল। সকলের সামনে উনি আমার জীবনটাকে হাসি ঠাট্টা তামাশা বানিয়েছে, তাতেও আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু তুই বল রুমা, সে যদি আমায় ভালোই বাসতো, তাহলে কি পারতো ওইভাবে নোংরা অপবাদ দিতে, আমাদের পবিত্র ভালোবাসার সন্তানকে অস্বীকার করতে? পারতো না, পারতো না এমনটা করতে। কথাগুলো বলতে বলতে মীরা কেঁদে দেয়। রুমা বলে, শান্ত হ মীরা, প্লিজ উত্তেজিত হোস না। তখনই মীরার ফোনটা বেজে ওঠে। মায়া মীরার জন্য সারপ্রাইজ গিফট পাঠিয়েছে সেটা বলতে ফোন করেছে। মায়ার সাথে কথা বলে মীরা বাড়ি ফিরে মেয়ের পাঠানো সারপ্রাইজ গিফটের জন্য অপেক্ষা করতে থাকে। বিকেলের দিকে কুরিয়ারের একটা পার্সেল এসে মীরাকে দিয়ে যায়। পার্সেলটা ছিল মায়ার পাঠানো সারপ্রাইজ গিফট। মায়ার পাঠানো সারপ্রাইজ গিফটটা খুব খুশি মনে খুলতে থাকে মীরা। তারপর গিফটটা দেখেই মীরা শক। আজ 20 বছর পর মীরা খুলনায় আসছে সোহাগের কাছে শেষ আশাটুকু নিয়ে। যদি জীবনের বাকি দিনগুলো সোহাগের সাথে কাটিয়ে দেওয়া যায় তাহলে ভালোই হবে। আর তা না হলে মীরার কোনো দুঃখ নেই, মানুষটা যে তারই। সে যতই অপমান করুক, তাকে ঘিরেই যে মীরার বসবাস। মায়ার পাঠানো সারপ্রাইজ গিফটতে বাবা মেয়ের সাথে তোলা ছবিগুলো দেখে মীরা আরও লোভ সামলাতে পারল না। চলে এলো খুলনায়, কারণ মীরারও ইচ্ছা করে স্বামী সন্তান নিয়ে জীবনের একটা দিন অন্তত কাটাতে। আর কত দিনই বা মীরার হাতে আছে। তাই আজ শেষবারের মতো মীরা একবার হার মানতে চায়। হার মেনে দেখতে চায় মানুষটাকে পাওয়া যায় কি না। আর যদি না পায় তাহলে সেটাই হবে মীরার ভাগ্য। মীরা এখন মির্জা প্যালেসের সামনে দাঁড়িয়ে। তার মনের ভেতরে এক অস্থিরতা বিরাজ করছে। শুধু ভাবছে, এতদিন পর নিজের বাড়িতে যাবে, অথচ এ বাড়ির কিছুই এখন তার নেই। বাড়িটার সামনে দাঁড়িয়ে চোখটা বন্ধ করলেই ভেসে আসে সেই পার্টির রাতটার কথা। কিভাবে সোহাগ ধাক্কা দিয়ে মীরাকে বাড়ি থেকে বের করে মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়েছিল। দূর থেকে মীরাকে দেখে দারোয়ান রহিম মিয়া এগিয়ে আসে। রহিম মিয়া, এ কি বৌরানী, তুমি কেমন আছো, আর এতদিন কোথায় ছিলে? মীরা প্রতি উত্তরে শুধু একটাই কথা জানতে চায়। মীরা বলে, রহিম চাচা, উনি কি বাড়িতে আছেন? রহিম মিয়া বলে, হ্যাঁ আছে। মীরা বলে, ওনাকে একটু ডেকে দেবেন, আমি কথা বলবো। রহিম মিয়া মীরাকে বসতে একটা চেয়ার টেনে দিয়ে সোহাগকে ডাকতে বাড়ির ভেতরে যায়। আর মীরা সেখানেই বসে সোহাগের জন্য অপেক্ষা করতে থাকে। মীরার অপেক্ষা যেন শেষ হবার নয়, এক একটা মুহূর্ত যেন হাজার বছরের মতো লাগছে। ওদিকে সোহাগ মীরা এসেছে শুনে ছুটে আসে। বাইরে এসে আর মীরাকে পায় না। খুব ভেঙে পড়ে সোহাগ। এতগুলো দিন পরে মুহূর্তের মধ্যেই এত বড় ধাক্কা সোহাগ নিতে পারছে না। সোহাগ মির্জা বলে, কোথায় আমার মীরা, কোথায় রহিম চাচা? রহিম মিয়া বলে, বিশ্বাস করো বাবা, এখানেই ছিল। এই মাত্র আমি বৌরানীর সাথে কথা বলে তোমাকে ডাকতে গেলাম। সোহাগ মির্জা বলে, তাহলে দেখছি না কেন? রহিম মিয়া বলে, সেটা তো আমিও বুঝতে পারছি না। সোহাগ সেখানে বসে পড়ে, চিৎকার করে বলে, কোথায় তুমি মীরা? আসলেই যখন তখন চলে গেলে কেন? মায়া বলে, এই ছাড়ুন না। মায়ের বলে, না। মায়া বলে, কটা বাজে খেয়াল আছে? মায়ের বলে, বাজুক, আজ আমার অফ ডে। মায়া বলে, আমাকে তো উঠতে হবে। মায়ের বলে, বললাম তো না, যতক্ষণ আমি উঠবো না এইভাবে আমার বুকের মাথা রেখে শুয়ে থাকো। মায়া বলে, এমন কেন আপনি? মায়ের বলে, হুম, কথা বলো না, খুব শীত করছে আমার। মায়া বলে, হুম। এমন সময় মায়ার ফোনটা বেজে ওঠে। মায়া বলে, এই ফোন বাজছে তো। মায়ার ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মীরার ফোন। ফোনটা রিসিভ করে কানের কাছে নিতেই ফোনের ওপাশ থেকে কেউ মায়েরকে কিছু বলে। মায়ের কথাটা শুনেই থ হয়ে যায়। মায়াকে ঠেলে সরিয়ে দিয়ে উঠে বসে। মায়া বলে, এখন কি হলো? মায়ের মায়া মায়া বলে, কি? মায়ের বলে, মীরা, মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। মায়ের কথা শুনে মায়ার মুখটা এক নিমিষেই মলিন হয়ে যায়। মায়া পারে না নিজেকে সামলাতে, শুধু ভাবে মায়ের কি বলছে এটা। যেই মাকে না জিজ্ঞেস করে মায়া একটা কাজও করতে পারে না, সেই মায়ের অ্যাক্সিডেন্ট। কথাটা শুনেই যেন মায়ার ভেতরে দুমড়ে মুচড়ে নিয়ে যাচ্ছে।
মায়ের বলে, এভাবে চুপ করে আছো কেন? মায়া সমস্ত নীরবতা আর চিন্তা কাটিয়ে ওঠে, মায়েরকে জাঁকিয়ে জানতে চায়। মায়া বলে, আপনি মিথ্যা বলছেন, বলুন। মায়ের না। মায়া কাঁদতে থাকে। মায়া বলে, আমাকে এক্ষুনি আমার মায়ের কাছে নিয়ে চলুন। মায়ের বলে, মীরা, মা আমাদের হসপিটালে আছে। মায়া বলে, মা খুলনাতে? মায়ের বলে, হুম। তুমি কি জানতে মীরা মা আসবে? মায়া বলে, না, মা হয়তো আমাকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল, কাল আমি মাকে সারপ্রাইজ গিফট পাঠিয়েছিলাম বলে। মায়ের বলে, তাই হবে হয়তো। মায়া বলে, কিন্তু অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? মায়ের বলে, একটা ছোট্ট বাচ্চাকে বাঁচাতে গিয়ে মীরা মা নিজেই ট্রাকের সাথে ধাক্কা খেয়েছে। এখন ওটি চলছে। কল লিস্টের লাস্ট কলটা তোমার ছিল বলে তোমাকে ফোন করে জানিয়েছে। মায়া বলে, দেখেছেন, এভাবেই সারাটা জীবন আমার মা সকলের কথা ভেবেছে, সকলের ভালো চেয়েছে, অথচ দেখুন, এই সমাজ কখনো তাকে একটুও সম্মান দেয়নি। এত অপমান আর অসম্মান নিয়ে বেঁচে থাকে আমার মা। আজ আমার মায়ের এই অবস্থা, আমি পারছি না মেনে নিতে। মায়ের মায়াকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেয়। মায়ের বলে, ওসব কথা ভেবে নিজেকে আর কষ্ট দিও না, আমাদের এখন হসপিটালে যেতে হবে। মীরা মায়ের কাছে যাবে না? মায়া বলে, হুম, যাব। মায়া আর মায়ের তখনই হসপিটালে চলে আসে। কিছুক্ষণ পর মায়ের বাবা মাও আসে। মায়ের এখন ওটির মধ্যে আছে। ওটির সামনের বেঞ্চটাতে মায়াকে নিয়ে বসে আছে মুফতি খান আর শায়েদ খান। মায়া তার শাশুড়ি মায়ের কাঁধে মাথা নত রেখে কাঁদছে আর বলছে। মায়া বলছে, এত করে বললাম ওনাকে আমি ভেতরে যাব, উনি শুনলেনই না। মুফতি খান মায়ার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। মুফতি খান বলে, কাঁদিস না রে মা, বিয়ানের কিচ্ছু হবে না, ওই আল্লাহর রহমতে একদম সুস্থ হয়ে উঠবে। মায়ের তো আছে ভেতরে, ও ঠিক পারবে, দেখিস। তারপর সকলে অধীর আগ্রহ নিয়ে বসে থাকে, কখন অপারেশন থিয়েটার থেকে মাহির ভালো সংবাদ নিয়ে বের হবে। এমন সময় মাহির ওটি থেকে বেরিয়ে আসে। মায়েরকে দেখেই সবাই উঠে দাঁড়ায়। মায়া তো ছুটে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে জানতে চায় মা কেমন আছে। মায়ের কোনো কথা বলে না। মায়া আবার বলে, আমার মা কেমন আছে? মায়ের কোনো উত্তর না পেয়ে মায়া কলারটি চেপে ধরে মায়েরকে জোরে জোরে ঝাঁকাতে থাকে। মায়া বলে, বলুন আমার মা কেমন আছে, বলুন না। মায়া মাহিরকে জিজ্ঞেস করতে করতে কেঁদে দেয়, যার জন্য একটা সময় পর মায়ার কান্না আর চিৎকার গলাটা শুকিয়ে যায়। মায়া বিড়বিড় করে বলে, আমি কিছু জানতে চাচ্ছি, চুপ করে থাকবেন না প্লিজ, বলুন আমার মা কেমন আছে। মায়ের কলার থেকে মায়ার হাতটা ছাড়িয়ে শক্ত করে নিজের হাতের মুঠোয় চেপে ধরে রাখে। তারপর নিচু গলায় মায়াকে শান্ত হতে বলে। মায়ের বলে, শান্ত হও মায়া, আমরা ডাক্তার, আমাদের হাতে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করি, তবুও কিছু ব্যাপার আমাদের হাতে থাকে না। মায়া বলে, মানে কি হয়েছে আমার মায়ের? মায়ের বলে, মায়া, মীরা মা। মায়া কি? মায়ের বলে, কোমায় চলে গেছে। মায়া কথাটা শুনে অনেক বড় একটা ধাক্কা খায়। ঠিক সেই মুহূর্তেই এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে মায়া। মাহির মায়াকে পড়ে যেতে দেখে ধরে বসে। মায়াকে ডেকে দেখে মায়ার কোনো সাড়া নেই, তাই মায়াকে নিয়ে নিজের কেবিনে যায়। চোখে মুখে পানির ছিটা দিলে মায়ার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই মায়া খুব উত্তেজিত হয়ে পড়ে আর উত্তেজনায় আবোল তাবোল বকতে থাকে। মায়ের মায়াকে শান্ত করার চেষ্টা করে কিন্তু পারে না, তাই বাধ্য হয়ে মায়ার গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। তখন গিয়ে শান্ত হয়। নিশ্চুপ হয়ে গালে হাত দিয়ে মাহিরের দিকে তাকিয়ে থাকে মায়া, যা দেখে মাহিরের চোখেও পানি চলে আসে। মায়ের মায়ার গাল থেকে হাতটি নামিয়ে দিয়ে একটা চুমু এঁকে দেয়। মায়ের বলে, সরি মায়া, বিশ্বাস করো, তোমাকে আমি চর মারতে চাইনি। মায়া কাঁদতে কাঁদতে বলে, আপনি পারলেন না আমার মাকে সুস্থ করে দিতে? মায়ের মায়ার হাত দুটো ধরে চেয়ারটা টেনে নিয়ে মায়ার সামনে মুখোমুখি হয়ে বসে। তারপর মায়াকে বোঝায়। মায়ের বলে, ডাক্তার হলেই কি সব পারা যায়? কিছুদিন পর তো তুমিও ডাক্তার হবে। একটাবার আমার জায়গাটা নিজেকে রেখে দেখো, তাহলে বুঝবে আমার পরিস্থিতিটা কি। আমারও যে খুব কষ্ট হচ্ছে তোমাকে এই অবস্থায় দেখে। মায়া মাহিরকে জড়িয়ে ধরে, জোরে জোরে কাঁদতে থাকে। মায়া বলে, এমনটা কেন হলো বলুন তো? আমার মা কি দোষ করেছিল যে আজ একটা জীবিত লাশের মতো তাকে এভাবে পড়ে থাকতে হবে? আমি যে এখন একা হয়ে গেলাম, আমার আর কেউ থাকলো না। মায়ের বলে, কে বলেছে তুমি একা? আমি তো সবসময় ছায়ার মতো তোমার পাশে আছি। তাহলে এমন কথা কেন বলছো তুমি? রাইসুলের কেবিনে। রাইসুল সিকদার, হোয়াট? ডাক্তার মানহা
জি স্যার, আমার কাছে তো প্রমাণও আছে। ওদের অন্তরগ্ন অবস্থায় থাকা কিছু ছবি তুলে এনেছি। এই দেখুন স্যার, হসপিটালের রুলসের কোনো তোয়াক্কা করে না ডাক্তার মাহির খান। শেষ পর্যন্ত কিনা একটা স্টুডেন্টের সাথেই। ছি, কি লজ্জা, কি লজ্জা। রাইসুল ডাক্তার মানহার থেকে ফোনটা নিয়ে ছবিটা দেখে, যেই ছবিটা মায়ার গালে মাহির চুমু এঁকে দিচ্ছে। তাছাড়াও মায়া মাহিরের জড়িয়ে ধরে রাখা আরও অনেক ছবি তুলে এনেছে ডাক্তার মানহা। ডাক্তার মানহা বলে, আরও আছে স্যার। ডাক্তার মাহনা ফোনের স্ক্রিন টেনে টেনে রাইসুলকে ছবিগুলো দেখায়। ডাক্তার মাহনা বলে, স্যার এদের কিন্তু একটা বড় ধরনের শাস্তি দেওয়া উচিত।